ফোনে কথা শেষ হওয়ার আগে আজাদ রহমান কষিয়ে এক তাপড় মেরে বসলেন মেয়ের গালে। যে মেয়েকে সে কখনো চোখ রাঙিয়েও কিচ্ছু বলেননি, আজ সে মেয়ের বিয়ের দিন জীবনের প্রথমবারের মতো হাত তুললেন তিনি। রাগে ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেললেন। তারপর কিছুটা ধীরস্বরে বললেন, দ্বিতীয়বার যদি এই ছেলের সাথে তুমি যোগাযোগ করো বা তার চেষ্টা করো ঐশিকা, তাহলে ধরে নিবে তোমার বাবা মৃত। ঐশিকা চুপ করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ভাঙা ফোনটার দিকে। তোমার লজ্জা করে না ঐশিকা? তুমি নিজের বিয়ের দিন এই ছেলেকে কল করে কথা বলছো? কিসের কথা তোমার ওর সাথে? গত রাতেই তো গত রাতেই তো জানিয়ে দিয়েছে এই ছেলে যে সে তোমার জন্য এই মুহূর্তে তার কেরিয়ার ফেলে আসতে পারবে না। মুখের উপর সোজা না করে দিয়েছে। সেই রিজেক্ট করা ছেলের সাথে তোমার এই মুহূর্তে কিসের কথা? পরিস্থিতি সামলাতে ঐশিকার বান্ধবী তানিকা বলে উঠল, আঙ্কেল প্লিজ আর কিছু বলবেন না, আমরা ঐশিকাকে ঠিকঠাক করে নিয়ে আসছি, আপনি বরং এখন নতুন অতিথিদের কাছে যান, আমরা এদিকটা সামলে নিচ্ছি। ওকে বোঝাও তানিকা, ওর এই ছেলে এখন শুধুমাত্র অতীত, আর বাইরে যে অপেক্ষা করছে সে আর সে আর কিছুক্ষণ পর থেকে ওর বর্তমান আর ভবিষ্যৎ হবে। জি আঙ্কেল। আজাদ রহমান আর দাঁড়িয়ে রইলেন না, সঙ্গে সঙ্গে কক্ষ ত্যাগ করলেন। নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল ঐশিকা। মুহূর্তে গাল বেয়ে গড়িয়ে পড়ল স্বপ্নভঙ্গ আর অপূর্ণতার বিষাদে ঘেরা নোনা জল। পাশ থেকে ঐশিকার বড় বোন ইশিকা বলে উঠল, নীতি তানিকা, তোমাদের বান্ধবীকে তাড়াতাড়ি গুছিয়ে বাইরে নিয়ে এসো, কাজী সাহেব এসে পড়বে একটু পরে, দেরি করো না। বলে চলে গেল, সেও চলে গেল। নীতি ঐশিখার হাত ধরে টেনে এনে ড্রেসিং টেবিলের সামনে বসালো, তারপর কুপায় ফুল গুজে দিতে দিতে বলতে লাগলো, ঐশিকা দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। সেই কলেজ থেকে প্রেম আরমানের সাথে তোর। আমি তোকে আগেই বলেছিলাম প্রেমের বিয়ে এত সোজা নয়। তাও আবার তোরা 1 বছরের সিনিয়র জুনিয়র। দেখ, আমি আরমানকেও পুরোপুরি দোষ দেব না, কারণ ও 1 বছরও হয়নি অস্ট্রেলিয়াতে গেছে। ওর জন্য হুট করে চলে আসাটা সম্ভব নয়। আর এটাও ঠিক, আরমানের তোর প্রতি সেই আগের ভালোবাসাটাও নেই। থাকলে ও এমন বাজেভাবে তোকে প্রত্যাখ্যান করতে পারতো না। এত সহজে তোকে বিয়েতে রাজি হয়ে যেতে বলতো না। ওর চাওয়া পাওয়া বদলেছে। সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না, আর যেটা বদলায় সেটা কখনো ভালোবাসাই ছিল না। এই সত্যটা মেনে নে তুই। হ্যাঁ ঠিক বলছে নীতি। এটা যত দ্রুত মেনে নিতে পারবি তত দ্রুত জীবনের সুখী হবি। নীতি আবারও বলতে লাগলো, কে ভুল কে সঠিক এসবের মধ্যে যেতে চায় না। শুধু এটাই বলবো, প্রথম ভুলের জন্য বাকি জীবনটা নষ্ট করিস না। যেটা হচ্ছে হতে দে আর মেনে নে। বিশ্বাস রাখ, এর মাঝেই তোর মঙ্গল আছে। হ্যাঁ, আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো খারাপ নয়, ইঞ্জিনিয়ার ছেলে, বইয়ের থেকে পড়াশোনা করেছে। নীতি তো দেখেনি নীতি তো দেখেনি, আমি তো দেখেছি। একটু আগে দেখতে শুনতে এক কথায় ধারণ। এই আরমান শালাকে মাথায় থেকে ঝেড়ে মুভ অন কর। বলেই তানিকা এবার মাথায় ঘোমটাটা টেনে দিল। নীতি ঐশিকাকে দাঁড় করিয়ে আয়নার চোখ রেখে বলল, সাজানো শেষ, এবার চোখের পানি মুছে ফেল আর চেহারা নর্মাল কর। কেউ যেন কিছু আন্দাজ অবধি করতে পারে না বলে দিলাম। ঐশিকা কিছু বলল না, হুট করে নীতিকে শক্ত করে জড়িয়ে ধরল। নীতি আলতো হাতে জড়িয়ে ধরল। তারপর নরম গলায় বলল, ভালো থাকবি তুই সোনা, বিশ্বাস কর, আমি সবসময় তোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তুই খুব সুখী হবি, মিলিয়ে নিস। ভুলে যা পেছনের সবকিছু, মেনে নে। এর মধ্যে দরজায় টোকা পড়ল। তানিকা দরজা খুলতে ঐশিকার মা শামীমা রহমান বাইরে থেকে দাঁড়িয়ে বললেন, ওকে নিয়ে এসো, কাজী সাহেব এসে গেছে, ডাকছে সবাই। বলেই তিনি সরে গেলেন। নীতি আর তানিকা কনেকে নিয়ে বের হলো। ড্রয়িং রুমের সোফায় পাত্রপক্ষ কাজী সকলেই উপস্থিত। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রুমের পর্দা টেনে পা রাখলো হালকা গোলাপি রঙের শাড়ি পরিহিত, মাথায় দুপট্টা দিয়ে ঘোমটা টানা, একদম সাদামাটা সাজের নতুন বধূ।
ইশিকা বোনকে নিয়ে বরের পাশে বসালো। ঐশিকা এখনো চোখ তুলে কিছুই দেখেনি, তার কাছে এসব নিতান্তই পানসে ব্যাপার মনে হচ্ছে। ছেলের বাড়ি থেকে খুব বেশি কেউ আসেনি, হাতে গোনা 10-12 জন। তার মধ্যে ছেলের মা, বড় ভাবি, ছোট বোন আসেনি। ছেলের বড় ভাই রাশেদ তাড়া দিয়ে বলল, কাজী সাহেব, এবার আপনি বিয়ে পড়ানো শুরু করুন। অতঃপর কাজী কাজী শরিয়া মোতাবেক বিয়ে পড়ানো শুরু করলেন। এরপর তিনি ঐশিকাকে বললেন, 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে নাটোর জেলার নাজিরপুর গ্রামের নিবাসী জনাব আবদুল্লাহ মুন্সির কনিষ্ঠ পুত্র শুভ্র আহমেদের সাথে উপস্থিত সকলের সাক্ষী করে খুশি হয়ে বিয়ের এজেন্ট দাও। ঐশিকা রহমান বলল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ঐশিকা অসম্ভবভাবে কাঁপছে, গলায় যেন কান্না দলা পাকিয়ে আসছে। তার এই কাঁপুনি পাশে বসে থাকা সেই যুবকও স্পষ্ট টের পাচ্ছে। কাজী আবারও কবুল বলতে বলল। ঐশিকা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, ক ক কবুল করলাম। একই একইভাবে সে 3বার কবুল পড়ল। তারপর যখন তার পাশে বসে থাকা মানুষটা কবুল উচ্চারণ করলো, মুহূর্তেই পুরো শরীর যেন বিদ্যুৎ কেলে গেল। ঐশিকার কাঁপুনি আচমকা থেমে গেল। এই কণ্ঠস্বর তার পূর্ব পরিচিত, শুধু পরিচিত নয়, এই স্বর একমাত্র তার প্রতিদিনের শোনার হতো। ঐশিকা পাশের মানুষটাকে একটু দেখার চেষ্টা করলো, কিন্তু তা হয়ে উঠল না। এরই মধ্যে কাজী কাবিননামায় সেই সই করতে বললেন। এই প্রথম ঐশিকার যেন একটা কলমের ওজন এতটা ভারী বোধ হলো। তার হাতে যেন শক্তি নেই, অনবরত কাঁপছে। পাশ থেকে ইশিকা দৌড়ে সাহস দিল। তারপর সই দিয়ে দিল ইশিকা। সই দিয়ে দিল ঐশিকা। সই করা শেষেই দুই চোখ যেন বাদ মানল না। অজরে বৃষ্টি নামলো সেই নির্মল আঁখি জোড়াতে। ঈশিতা আগলে ধরল বোনকে। বিয়ে সম্পন্ন হলো। এরপর শুভ্র বড় বোন মধ্যবয়সী শিল্পী খানম এগিয়ে এসে কাছে বসলেন। তারপর বললেন, এবার ঘোমটাটা উঠিয়ে মিষ্টি মুখটা দেখি তো। বলেই তিনি ঘোমটাটা উঠালেন। সাদামাটা সাজের গোলগাল বেশ মিষ্টি গড়নের চেহারাটা দেখে শিল্পী খানম একগাল হাসলেন। এর আগে শুভ্রর ফোনে সে ছবি দেখেছিল, তবে আজ প্রথম সেই ছবির রমণীকে সচক্ষে দেখলেন। এরপর হাত দিয়ে ইশারা দিয়ে মেজবাইয়ের বড় লাবিবাকে ডাকলেন। লাবিবা এগিয়ে এসে একটা জুয়েলারির ব্যাগ দিয়ে গেল। শিল্পী খানম ব্যাগ থেকে এক জোড়া চিকন সোনার চুড়ি বের করে ঐশিকার হাতে পরিয়ে দিলেন। তারপর বলে উঠলেন, মাশাআল্লাহ, বাড়ি সুন্দর মানিয়েছে। তিনি হাতটা নিয়ে শুভ্রের হাতে তুলে দিয়ে বললেন, এই ছোট্ট মিষ্টি মেয়েটার হাত আমি বড় বোন হিসেবে তোর হাতে তুলে দিলাম শুভ্র। এই কোমল হাত যেন সবসময় তোর যত্নে মোড়ানো থাকে। কখনোই এই হাত ছাড়িস না। ঐশিকা এবার চোখ রাখলো তাকে চুয়ে রাখা সেই হাতের মালিকের দিকে। মুহূর্তেই তার আন্দাজ সঠিক প্রমাণিত হলো। সেই চেনা মুখ আজ 2 বছর পর আবারও তার সামনে। শুভ্র আহমেদ, যাকে সে শেষবার যখন দেখেছিল তখন সে ছিল তার কেমিস্ট্রি আর ম্যাথের প্রাইভেট টিচার, আর আজ তার স্বামী হিসেবে বসে আছে। ঐশিকার মাথা যেন ঘুরছে নানা প্রশ্নে। অতীত। চি চি চি, তুমি ভাবতে পারছো শামীমা, আমি একজন কলেজের প্রফেসর, আর আমার মেয়ে কিনা কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। আমাকে ডেকে নিয়ে আজ এসব কথা শোনাচ্ছে, আর আমি ওর হয়ে অনুরোধ করছি যাতে ওকে এবারের মতো টিসি না দেয়। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে শামীমা। শামীমা রহমান স্বামীকে শান্ত করে বললেন, তুমি শান্ত হও, পরে তোমার প্রেশার বেড়ে যাবে। কিভাবে শান্ত হব বলো তুমি শামীমা? এসবের পর কিভাবে আমি শান্ত হব? বুঝতে পারছি আমি, ঐশিকা বড্ড ফাঁকিবাজ হয়েছে। টিচারকে অবধি এই মেয়ে নিজের মতো করে চালায়। এই সব হয়েছে ইশিকার আব্বুর তোমার আহ্লাদে। ওর ফাঁকিবাজি বের করছি আমি। নতুন টিচারের কোচ লাগিয়েছি। ভর দুপুরে উপর হয়ে শুয়ে ঘুমোচ্ছে ঐশিকা। হঠাৎ করে চিৎকারে ধরফর করে লাফিয়ে উঠল সে। চোখ মেলতেই দেখলো তার মা কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঐশিকা বিরক্তির সাথে বলল, কি হয়েছে আম্মু? এভাবে চিৎকার করে আমার খাঁচা ঘুমটা ভাঙলে কেন? চুপ, অসভ্য মেয়ে! ফেল করে নাক ডেকে এই অসময়ে ঘুমাচ্ছে? একটু লাজ লজ্জা নেই এই মেয়ের?
ঐশিকা চুপ করে বসে আছে। শামীমা রহমান আবারও বলতে লাগলেন, উঠে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে রুম গোছা, আর তোর সাথে অগোছালো টেবিলটাও। বিকেলে নতুন টিচার আসবে তোকে পড়াতে। মায়ের শেষ বাক্যটা শোনা মাত্রই মাথাটা বন 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 করে উঠল ঐশিকার। মুহূর্তে চেঁচিয়ে উঠে উঠল, কি? নতুন টিচার মানে? আজই তো আজই তো কোচ লাগালো, এর মধ্যে কি করে পেয়ে গেল? আর নতুন টিচার কি দরকার? আগের টিচার তো ভালোই। একদম চুপ। আগের জনকে তো তুই তোর মতো করে বানিয়েছিস, তোর মতোই ফাঁকিবাজ। তোর দুলাভাই ঠিক করেছে এবারের টিচারকে। বেশ ভালো টিচার, নিশান বলল। কেন, তোমাকে পড়িয়েছিল নাকি আগে? চুপ, একদম বাদরামি করবি না। ছেলে বুয়েটে পড়ে, তোর মতো গাদিকে যে পড়াতে রাজি হয়েছে, এটাই তো তোর সাত কপাল। বলেই তিনি চলে গেলেন। ঐশিকা বিড়বিড় করে রাগে বলতে লাগলো, ইশিকের বাচ্চা, তুই বিয়ে করেও বিয়ে করে আমার পিছু ছাড়লি না। ঐশিকা অগত্যা আর বসে না থেকে উঠে গোসল করতে গেল। গোসল শেষে বাতের থালা নিয়ে ড্রয়িং রুমে বসে এক দেনে টিভি দেখছে। হুট করে চ্যানেল পরিবর্তন হওয়ায় মেজাজ গরম হয়ে গেল। পাশে তাকিয়ে দেখে ছোট ভাই ঐক্য গরম চাহনি দিয়ে বলল, কি সমস্যা তোর ঐক্য? চ্যানেল পাল্টালি কেন? দেখছিস না কাচ্চি? ঐক্য বাবলিসহীন ভাবে বলল, তুই কানা, আমি কি তোর খাবার খেয়ে নিয়েছি নাকি? রিমোটটা দে ঐক্য। দেব না, কি করবি? দিবি না মানে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আম্মু, তোমার মেয়ে আমাকে মেরে ফেললো, দেখো দেখো। ফেল করেও পড়া বাদ দিয়ে টিভি দেখে। ঐশিকার আগে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, ঐক্যর বাচ্চা। অমনি পাশের রুম থেকে শামীমা রহমান বের হয়ে বললেন, এই ঐশিকা, তোকে তোকে সে কখন বলেছি তোর রুমটা গুছাতে? এখন 3:30 বাজে, আর তুই এখনো এখানে বসে 1 ঘন্টা ধরে ভাত গিলছিস? ওহ, যাচ্ছি গোছাতে। আর যেতে হবে না, শুয়েছি আমি শুয়েছি। তাড়াতাড়ি হাত ধুয়ে টেবিলে গুছিয়ে পড়তে বস, একটু পরেই টিচার চলে আসবে। টেবিল গুছিয়ে সুন্দর করে ভদ্র মেয়ের মতো বসে আছে ঐশিকা। পরনে নীল রঙের সুতি স্কার্ট আর হালকা গোলাপি রঙের টপ, গলায় একটা ওড়না পেঁচানো, মাঝখান বরাবর সিঁথি করে দুটো লম্বা বিতুনি গাঁথা। পা দুটো অনবরত নাড়াচ্ছে। মুহূর্তে মাথায় একটা কথা মনে পড়লো। সঙ্গে সঙ্গে হায়ার ম্যাথ বইটা বের করলো, বারবার পাতা উল্টাতে লাগলো। তারপর সে কাঙ্ক্ষিত বস্তুটা খুঁজে পেল বাইরের বাইরের মধ্যে থেকে বইয়ের মধ্যে থেকে, তার ভালোবাসার মানুষের ছবি। ঐশিকা গালে এক হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে ছবিটার দিকে। হাঁ করে হাঁ করে তাকিয়ে আছে ছবিটার দিকে। তারপরে বলতে লাগলো, ভাগ্যিস মনে মনে পড়লো যে এই ছবিটা বইয়ের মধ্যেই রেখেছিলাম, নয়তো আজ নতুন টিচারের সামনে দফারফা হয়ে যেত। বলে আবারও একটা বিপত্তি বাঁধালো সে। আচমকা মুখ ফসকে মুখের চুইংগামটা গিয়ে নতুন টিচার যেখানে বসবে সেখানে পড়লো। তৎক্ষণাৎ ঐশিকার চেহারার রং বদলে গেল। তাড়াতাড়ি ছবিটা সরিয়ে কনিষ্ঠ আঙ্গুলের নখ দিয়ে কেটে বলতে লাগলো, হায় আল্লাহ, একই বিপদ একই বিপদ তুমি দিলে। ওফ, ভাল লাগে না। টিচার আসার আগে তাড়াতাড়ি ফেলে দিই। বলেই বলে যেই সরাতে হবে, অমনি আরেকটা ভাবনা মাথায় আসতেই শয়তানি হাসি হাসলো সে। এরপর বলল, চুইংগাম তো আমি একা খাই না, ঐক্য খায়। আর এটা যে আমার কাজ তার প্রমাণ কি? বসুক সে, তারপর আজকেই বিদায়। ভালোই হয়েছে, এক ঢিলে দুই পাখি কুপোকাত। ঐক্য ঐক্য বেদর মার খাবে, সাথে টিচারও বিদায়। বলে খিলখিল করে হাসতে লাগলো ঐশিকা। এদিকে সে কখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। তার দাঁড়িয়ে এসব কীর্তি দেখছে পেছনের মানুষটি। বিতুনি গাঁথা সামনের সেই ইবলিশ কিশোরীর মুখ এখনো তার চোখে দেখা হয়ে ওঠেনি। তাই এবার তাই এবার গলা কাকারে দিল। মুহূর্তে ঐশিকা লাফিয়ে উঠে পেছনে ঘুরলো। আচমকা পেছনে ঘুরতে তার একটা বিনুনি লাগলো পেছনে দাঁড়ানো মানুষটার গায়ে।
শুভ্র কিছু বলল না, চুপচাপ পকেট থেকে টিস্যু বের করে সুইংগামটা উঠিয়ে ঐশিকার হাতে দিয়ে নিজের জায়গায় বসলো। এরপর তাকে ইশারা দিল সুইংগামটা ফেলে দিয়ে আসার জন্য। ঐশিকা চুপচাপ সেটা নিয়ে ফেলে দিয়ে আসলো। মুখটা তার ফাটা বেলুনের মতো চুপসে গেছে। এরপর শুভ্র এক নজর তাকিয়ে বলল, আপনার কাজ শেষ হলে পড়া শুরু করি। ঐশিকা নিচে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। এরপর শুভ্র বলল, আপনাকে কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ পড়ানোর জন্য আমাকে বলা হয়েছে। আজ কোনটা পড়বেন? ঐশিকা কিছু না বলে চুপচাপ কেমিস্ট্রি বইটা এগিয়ে দিল। শুভ্র বইটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতেই বেশ অবাক। একদম নতুন বই, একটা দাগও নেই। তার বুঝতে বাকি নেই সামনের কিশোরী কোনো কোন মাত্রার ফাঁকিবাজ। তারপর সে জিজ্ঞাসা করলো, কোন চ্যাপ্টার থেকে শুরু করবেন? কোনটাতে সমস্যা বেশি? ঐশিকা নিচু সুরে বলল, সবই তো সমস্যা। শুভ্রের একটু হাসি পেল। তারপর সে নিজের মতো করেই শুরু করলো। ঐশিকা এবার আর চোখে তাকালো। লম্বা স্বাস্থ্যবান সুঠাম দেহের গম্ভীর চেহারার একজন প্রাপ্তবয়স্ক যুবক, পরনে অফ হোয়াইট চেকের শার্ট, হাতা কোনোই অবধি ফোল্ড করা, ঘামে ভিজে আছে। দেখে বোঝা যায় একদম ইন্ট্রোভার্ট একজন মানুষ। এই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। অতীতের বেড়াজাল ছিন্ন করে ঐশিকা বর্তমানে ফিরে এলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে সে বসে আছে তার নিজের রুমের কাঠে। পাশে শ্বশুর বাড়ির কেউ একজন যে অনেকক্ষণ ধরে এটা সেটা বলে চলেছে, তবে তাতে তার বিন্দু পরিমাণ মনোযোগ নেই। এরপর লাবিবা কাকে যেন ভিডিও কল করলো। ওপাশ থেকে রিসিভ করতে ও পাশের মেয়েটি বলতে লাগলো, মেজো ভাবি, নতুন ভাবিকে দেখাও। সেই কখন থেকে অপেক্ষায় আমরা। হ্যাঁ হ্যাঁ মেঘলা, এই যে দেখো, বলেই লাবিবা ঐশিকার দিকে ফোনটা ধরলো। ফোনের ওপর প্রান্তে একটা হাস্যোজ্জ্বল মেয়েকে দেখা যাচ্ছে। তার পেছনে আরো একজন মহিলাকে দেখা যাচ্ছে। মেঘলা বলে উঠলো, মাশাল্লাহ, নতুন ভাবি তো পুরা নায়িকা। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে, তাই না বড় ভাবি? পেছন থেকে শুভ্রর বড় ভাইয়ের স্ত্রী জ্যোতি বলল, তা আবার বলতে, আমার আমার তো শুভ্রর পছন্দের উপর পুরা ভরসা ছিল। মেঘলা মন খারাপ করে বলল, দূর, বিয়েটাও এমন সময় হলো যখন আমার ভার্সিটিতে পরীক্ষা চলছে, আর আর মাও অসুস্থ। আচ্ছা মেজবাবি, নতুন ভাবিকে কি তোমরা নিয়ে আসবে কাল আসার সময়? না না মেঘলা, ঐশিকা আপাতত ওর বাসাতেই থাকবে। আর ওর পড়াশোনার, শুভ্রর জব, সব সব তো ঢাকাতেই। শুভ্রর সামনের মাসে বাসা নেবে, তখন ওর সাথেই থাকবে। তার আগ অবধি ওর বাবার বাসাতেই থাকবে। তাহলে আমরা কবে দেখব? আরে পাগলি, শুভ্র যখন বাড়িতে আসবে ওর সাথে করেই নিয়ে আসবে। তাদের তাদের কথা মাঝেই ফাতেমা বেগম শুভ্রর উপস্থিতি হয়। ফাতেমা বেগম তার কথার মাঝে ফাতেমা বেগম শুভ্রর উপস্থিত হলেন। হুইল চেয়ারে চাকা একাই ঘুরিয়ে ঘুরিয়ে এলেন। এরপর হেসে বললেন, কই দেখি আমার শুভ্রর বউকে। মেঘলা ফোনের মেঘলা ফোন মায়ের দিকে ধরল। ফাতেমা বেগম দেখলেন একটা বাচ্চা টাইপের মেয়ে জড়সড় হয়ে ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার নিজের কথা মনে পড়ে হাসি পেল। এটা যে কেমন অস্বস্তিকর পরিস্থিতি, সকলের সামনে মূর্তি হয়ে বসে থাকা, তা কেবল সদ্য বিবাহিত মেয়েরাই বুঝে। তিনি আবারও হেসে বললেন, তাক মেয়েটাকে তোরা আর বিরক্ত করিস না তো। আজই তো দিন শেষ না, সামনে আরো অনেক দিন আছে, তখন গল্প করতে পারবি। এখন মেয়েটাকে একটু একা বিশ্রাম নিতে দে। এরপর কথা শেষ হলো। শিল্পী কানম ঘরে এসে সকলকে এবার রুম ফাঁকা করতে বললেন। সকলে একে একে চলে গেল। তারপর সেই কাঙ্ক্ষিত পুরুষটি আজ আবারও সেই চেনা গড়ে পা রাখলো, তবে এবার অন্য পরিচয়ে। দরজা বন্ধ করার শব্দ কানে পৌঁছাতেই ওই শিখা তাকালো। পরক্ষণে দুজনের দৃষ্টি একে অপরের দিকে বিদ্ধ হলো।
শুভ্র দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই দেখলো ঐশিকা পেছন থেকে নেমে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুটা বিব্রত হলো, তারপর শান্তভাবে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? ঐশিকা অপকট জবাব, আপনি জানতেন আপনার বিয়েটা আমার সাথে হচ্ছে? শুভ্র থমকালো, তারপর বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, মানে? মানে হলো, আপনি কি বিয়ের আগে জানতেন আমার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে? জেনে শুনে কি রাজি হয়েছেন? শুভ্র শান্ত গলায় বলল, জি, প্রস্তাব তো আমাদের দিক থেকেই দেওয়া হয়েছে, সুতরাং না জানার প্রশ্নই আসে না। অশিকা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে আপনি জেনে শুনেই বিয়েটা করছেন? আপনার কি একবারও মনে হয়নি আমার সাথে কথা বলা বা জানার জানা আমার মত আছে কিনা এই বিয়েতে? এতটা দায়িত্বজ্ঞানহীন কখনোই মনে হয়নি আপনাকে। শুভ্র যেন পুরোটা গোলকধাঁধার মধ্যে হচ্ছে, গোলকধাঁধা মনে হচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। সে বিষয়টা বোঝার জন্য বলল, আমি আপনার মতো ছাড়া বিয়ে আপনার মত ছাড়া বিয়ে করতে আসবো কেন? আর আপনি কি বলছেন এসব? চলে এসেছেন তো বিয়ে করতে, শুধু আসেনি, বিয়েটা করেও ফেলেছেন, আর সেটাও আমার অনুমতি ছাড়া। এক সেকেন্ড ঐশিকা, অনুমতি ছাড়া মানে? এখনো বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। আমার বিয়েটা যে আপনার সাথে হচ্ছে এটা আমি জানতামই না। আমি বিয়ের আগে আপনাকে দেখেছি। আমি আগে জানলে কখনোই এই বিয়েতে রাজি হতাম না। আপনি রীতিমতো আমাকে ঠকিয়েছেন। শুভ্রর মাথা এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ঐশিকা, আপনি কি সুস্থ মাথায় এসব কথা বলছেন? আপনি নিজে আপনার আমি নিজে আপনার সাথে বিয়ের আগে কথা বলেছি। এতটা ইরেসপন্সিবল আমি না যে আমাকে আমার জীবনসঙ্গী বানাতে যাচ্ছি, তার মত আছে কিনা সেটা না জানতে চাইবো না। ঐশিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওই তাই নাকি? তা আমার সাথে কথা বলেছেন আর আমি জানি না? বাহ, দারুণ যুক্তি। ওয়েট, আমি প্রুফ দিচ্ছি বলেই শুভ্র পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করলো। তারপর ফোন থেকে কিছু একটা বের করে ঐশিকার হাতে দিয়ে বলল, এই যে আমাদের কনভারসেশন দেখুন, আপনার সাথে আমার বিয়ের 11 দিন আগে ফার্স্ট কথা হয়েছিল, আর লাস্ট 3 দিন আগে কথা হয়েছে। আমি নিজেই আপনাকে টেক্সট করেছিলাম, কলে কিছু কথা বলতে চাই, যদি আপনার প্রবলেম না থাকে। আপনি রিপ্লাই করেছিলেন আপনি কলে কথা বলতে আনকমফোর্টেবল, যা বলার মেসেজে যেন বলি। আমি আপনাকে টেক্সট করে জানতে চেয়েছি আপনি রাজি কিনা। আর আর এই যে দেখুন, আপনি নিজে লিখেছেন আমি রাজি। ইভেন লাস্ট আমি মেসেজ করেছিলাম আপনাকে শপিংয়ের জন্য, আপনি বললেন আপনি যেতে চান না, নিজের পছন্দে যেন কিনে নেই। ঐশিকা স্তব্ধ হয়ে কনভারসেশনগুলোর দিকে তাকিয়ে আছে, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, এগুলো তো আমি লিখিনি, আর আমি তো দেখিও নি আপনি আমায় টেক্সট করেছেন। শুভ্র অবাক হয়ে বলল, কি? আপনি না লিখলে এগুলো কে লিখলো? ঐশিকা কিছুক্ষণ ভাবলো, তারপর নিস্তেজ স্বরে বলে উঠল, ঈশিকা, ওই করেছে, ও আমার ফোনের পাসওয়ার্ড জানতো। বলেই দপ করে বসে পড়ল মেঝেতে। চোখ জোড়া নিমেষে ভিজে গেল। তারপর বলতে লাগলো, সবাই ঠকিয়েছে আমায়, সবাই ধোঁকা দিয়েছে। মানি না আমি এই বিয়ে, এই সম্পর্ক, কিচ্ছু মানি না। আমার থেকে কিচ্ছু অ্যাকসেপ্ট করবেন না। শুভ্র কিছু সময় চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানতে হবে না আপনাকে। আমি আপনার উপর জোর করে এই সম্পর্ক, কোনো দায়িত্ব কিছুই চাপিয়ে দেব না। আমার পরিবারের কারোর কথাও ভাবতে হবে না আপনার, যে তারা কি বলবে। আপনি তাকেন না, চাইলে চলে যেতে পারেন। আমি আপনাকে আটকাবো না। আপনাকে কারোর কাছে জবাবদিহিতাও করতে হবে না এই ব্যাপার নিয়ে, সেটাও আমি নিশ্চিত করব। আপনি ডিভোর্স চাইলে আমি দিয়ে দেব। ঐশিকা নীরব। বেশ কিছু সময় পরে শুভ্র ধীরে বলে উঠল, কিছু মনে করলে কিছু মনে না করলে একটা প্রশ্ন জানতে পারি? ঐশিকা জিজ্ঞাসা করলো, কি? আপনার বিয়েতে রাজি না হওয়া, আমাকে না মানা, এর কারণ কি কোনো তৃতীয় ব্যক্তি? মানে আমি বলতে চাচ্ছি, আপনি কি কারোর সাথে কমিটেড ছিলেন?
ঐশিকা কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। শুভ্রর বুঝতে বাকি রইল না তার এই মুহূর্তে নিজের উপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে। তার জন্য আজ ঐশিকার জীবনটা এলোমেলো হয়ে গেছে। ঠিক একই সাথে বুকের ওপাশে তীব্র ব্যথা হচ্ছে এটা জেনে যে যাকে সে ৩ বছর ধরে নীরবে চেয়ে এসেছে, যার জন্য তার বুকের মাঝে ভালোবাসার বাগান তৈরি করেছে, অথচ কখনো কাউকে বুঝতে অবধি দেয়নি, সেই একতরফা ভালোবাসা আজও একতরফাই রয়ে গেল। অস্বীকার হৃদয়ে সেই নেই এক কথা অস্বীকার হৃদয়ে সে নেই এই কথাটা যেন তার বুকের সূচের মতো বিচ্ছে। শুভ্র নিজেকে সংযুক্ত করে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আপনি চিন্তা করবেন না, আমি বলেছি তো এই বিয়ে আপনার জীবনের কোনো ধরনের প্রভাব ফেলবে না। আপনি আগে যেভাবে ছিলেন আগামী দিনেও একই রকম থাকবেন। আমাদের দুজনের রাস্তা আলাদা। তারপর কথা শেষে দুজন দুজনের মতো শুয়ে পড়ল। একই বিছানায় দুজন, অথচ দূরত্ব যেন আকাশচুম্বী। এই দূরত্ব আদেও কখনো মিটবে কিনা তা কেউ জানে না। সকালবেলা সকালের নাস্তা শেষে শুভ্রদের পরিবার ঐশিকা ও বাকিদের সাথে কথা বলে হাসি মুখে বিদায় নিল। শুভ্রও তাদের সাথে বিদায় নিল। যাওয়ার আগে একবার তাকালো ঐশিকার দিকে, চোখে চোখ পড়ল দুজনের। ঐশিকা দৃষ্টি সরিয়ে নিল। শুভ্র আর দাঁড়ালো না, ঐশিকার বাবা মাকে সালাম জানিয়ে বিদায় নিল। পুরো একটা দিন কেটে গেছে, অথচ ঐশিকার মনের অবস্থা যেন একই। তার মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। এই যে সেই বিকেল থেকে নিজের ঘরের দরজা বন্ধ করে খাটের এক কোণে চুপ করে বসে আছে। বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তবুও তার যেন হুঁশ নেই, নেই সময়ের আন্দাজ। সে ব্যস্ত তার এই ছোট্ট জীবনের ঘটে যাওয়া এত বড় পরিস্থিতির হিসাব মেলাতে। তার মস্তিষ্ক যেন যুদ্ধ করছে অতীতের স্মৃতি আর বর্তমানকে নিয়ে। আনমনে চোখে এক কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। এমন সময় দরজায় ধাক্কানোর শব্দ এলো। ঐশিকা চোখ মুছে উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো ঐক্য দাঁড়িয়ে। ভ্রু কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যা তোর ঐক্য? দরজা ধাক্কাধাক্কি করছিস কেন? আমার তো টেকা তোর রুমের দরজার শুধু শুধু ধাক্কাবো? এসেছি কারণ নিচে তোর একটা পার্সেল দিয়ে গেছে। ঐশিকা ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, আমার কিসের পার্সেল? ঐক্য অবাক হয়ে বলল, তুই কিছু অর্ডার করিসনি? না, আমি আবার কি অর্ডার করব? পার্সেলটা কি ভুলে আমাকে পাঠালো? না না, তোর নামেই পাঠিয়েছে, আম্মু নিয়ে এসেছে। কই দেখি তো পার্সেল। দাঁড়া বলেই দৌড় লাগালো ঐক্য। তারপর পার্সেলটা নিয়ে এলো। ঐক্য প্যাকেটটা হাতে নিয়ে খুলতে লাগলো। তারপর দুই ভাই বোন মিলে খুললো। খুলতেই দুজন অবাক। নতুন ফোন পাঠিয়েছে, কিন্তু প্রশ্নটা হলো কে পাঠালো ফোন? ঐশিকা অবাক হয়ে বলল, নতুন ফোন কে পাঠালো? ঐক্য বলল, মনে হয় আব্বু সেদিন তোর ফোন ভেঙে ফেললো না, তাই হয়তো নতুন ফোন পাঠিয়েছে। আরে ছাগল, আব্বু ফোন কিনলে পার্সেল পাঠাবে কেন? আব্বু তো নিজেই বাসায় ফিরবে, দিতে পারতো। ও হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে কে দিল সেটাই তো বুঝতে পারছি না। আপু, ওটা ধরিস না, রেখে দে। যদি কেউ ফোনের ভিতরে বোম বা অজ্ঞান হওয়ার কিছু পাঠায়, আমার ভয় করছে। দূর, কিসের উল্টাপাল্টা বলছিস? দাঁড়া, দেখতে দে। সাথে সিম কার্ডও দিয়েছে। ফোনটা সেট করি, এরপর বোঝা যাবে। যেই সিম সহ পাঠিয়েছে সে নিশ্চয়ই কল দিবে। হ্যাঁ। এরপর দুজন মিলে ফোনে সিম কার্ড সেট করে ফোনটা ওপেন করলো। অনেকটা সময় পার হয়ে গেছে, অথচ এখনো কোনো কল মেসেজ কিছুই আসেনি। ঐশিকা ভেবে পাচ্ছে না কে পাঠালো তাকে নতুন ফোন। তার ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। ঐশিকা তাড়াতাড়ি উঠে রিসিভ করলো। এরপর বলল, হ্যালো, কে? ওপাশ থেকে শান্ত সুরে একদম সালাম দিল, আসসালামু আলাইকুম। ঐশিকা হুট করে থমকে গেল। চেনা কণ্ঠ। ঐশিকা সন্দেহ মিশ্রিত সুরে আবার বলল, কে? ওপাশে মানুষ স্বভাবসুলভ ঠান্ডাভাবেই বলল, আগে সালামের উত্তর নিন। ঐশিকা আর বুঝতে বাকি নেই কিছুই। সে সালামের জবাব দিল। এরপর জিজ্ঞাসা করলো, ফোনটা তাহলে আপনি পাঠিয়েছেন? শুভ্র অপকটে জবাব দিল, জি। ঐশিকা রেগে বলল, কে? কেন পাঠিয়েছেন?
সেদিন সকালে আপনার টেবিলের উপরে দেখলাম ভাঙা ফোন। তো তাই তো আপনি আমার অনুমতি ছাড়া আমাকে জিজ্ঞেস না করে ফোন কিনে পাঠিয়ে দেবেন? আমি কি চেয়েছি আপনার থেকে ফোন? নাকি আপনি ভুলে গেছেন আমি যে বিয়েটা মানি না? শুভ্র শান্ত গলায় বলল, "না বলিনি। আমি জানি আপনি আমাকে বা এই বিয়েতে কোনটাই মানেন না। কিন্তু কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনাকে বলেছিলাম আপনি চাইলে চলে যেতে পারতেন। এই সম্পর্কাত এই সম্পর্কটা থেকে উম বের হয়ে যেতে পারেন। যেহেতু যাননি তাই যতদিন আছেন আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করব। তাই এটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে যে আপনার যাবতীয় খরচ আমাকে বহন করতে হবে।" ঐশিকা চুপ করে আছে। শুভ্র আবার বলে উঠল, "ঐশিকা, আমি আসলে আপনাকে অন্য প্রয়োজনে কল করেছিলাম।" ঐশিকা জিজ্ঞাসা করল, "কি?" "আমি আপনাকে বলেছি আপনার এই বিয়ে সম্পর্ক আমাকে এমনকি আমার পরিবারকেও মানতে হবে না। আমি আপনার থেকে কিছু আশা রাখি না। আপনি আমাকে অসম্মান করুন, যা খুশি বলুন আমার কোনো সমস্যা নেই। আমার আম্মা খুব অসুস্থ এবং বয়স্ক। তিনি প্যারালাইজড অনেক বছর যাবৎ। তিনি আপনাকে খুব পছন্দ করেছেন। আজ সকাল থেকেই তিনি একটু বেশি অসুস্থ। আপনার সাথে একটু কথা বলতে চান। আমাকে কল করেছিলেন আপনার সাথে কথা বলিয়ে দিতে বলেছেন। বিশ্বাস করুন আমার পরিবারের অন্য কেউ হলে আমি আপনাকে বলতাম না। তবে আমি আমার আম্মার কথা ফেলতে পারছি না। তিনি আমাকে সবথেকে বেশি ভালোবাসেন আর সেই কারণে আপনার প্রতিও তার স্নেহ জন্মেছে। তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে একবার আমার আম্মার সাথে একটু কলে কথা বলবেন। আপনি কল করলে তিনি খুব খুশি হবেন। আর যদি আপনার খুব বেশি প্রবলেম থাকে তাহলে আমি জোর করব না।" ঐশিকা ঠান্ডা স্বরে বলল, "ফোন নাম্বারটা পাঠিয়ে দিন।" শুভ্র থমকে গেল। একরকম ভালো ভালো লাগা কাজ করলো। সে আশা করেনি ঐশিকা কথা বলতে রাজি হবে। তারপর বলল, "আমি পাঠিয়ে দিচ্ছি।" "ঠিক আছে" বলে কল কেটে দিল সে। মিনিট ৫ পরেই টেক্সট এলো। সেখানে লেখা একটা ফোন নাম্বার। তারপর আরেকটা মেসেজ এলো। "এটা আমার ছোট বোনের হোয়াটসঅ্যাপ নাম্বার।" ঐশিকার নাম্বারটা ফোনে সেট করলো। তারপর কল করলো হোয়াটসঅ্যাপে। তার একটু অস্বস্তি বোধ হচ্ছে সবাই অচেনা বলে। রিং হচ্ছে। ঐশিকা ওপাশ থেকে রিসিভ করার অপেক্ষায়। লাবিবা কিছুক্ষণ আগে মুখে প্যাক মুখে ফেস প্যাক মেখে দু চোখে দুটো শসা গোল করে কেটে চোখে দিয়ে বসে আছেন চেয়ারে। এই বাড়িতে তার মতো রূপচর্চায় ব্যস্ত মানুষ আর দুটো পাওয়া যাবে না। শুধু রূপচর্চাই নয়, মানুষ হিসেবেও সে বেশ মজার মানুষ। হুট করে ফোনে কল বেজে ওঠার লাবিবা বেশ বিরক্ত হলো। বিরক্তির সাথেই বলল, "সবসময় এমন সময় যখনই আমি একটু স্কিন কেয়ার করতে বসি তখনই কোনো না কোনো বিপত্তি বাধে। ধুর, ভাল লাগে না, করব না আমি রিসিভ" বলে ডাক ডাক শুরু করলো ছোট ননদ মেঘলাকে। "এই মেঘলা, তোমার ফোনে কল এসেছে, কল রিসিভ করো।" মেঘলা কোনো সাড়া শব্দ না পেয়ে অগত্যা বাধ্য হয়ে লাফিয়ে কোনো রকমের এক চোখ হালকা খুলে ধরল। হুট করে এমন অদ্ভুত সাজমাখা মুখ সামনে আসতে হকচকিয়ে উঠল ঐশিকা। সাথে সাথে মুখ ফসকে বলে ফেলল, "হায় আল্লাহ, কে আপনি?" লাফিফা কিছু বলবে তার আগে মেঘলা মেঘলা ঘরে ঢুকতে বলতে লাগলো, "মেজ ভাবি, তুমি সে আমাকে রেখে আগেই মুখ লাগিয়ে নিলে মুখ আগে মুখে লাগিয়ে নিলে। বললাম এতক্ষণ একটু অপেক্ষা করো, আসছি আমি। কিন্তু তুমি" বলেই থমকে গেল মেঘলা। লাবিবার হাতে ফোন দেখে বলল, "কার সাথে কথা বলছো তুমি?" লাবিবা চোখ থেকে শশা সরিয়ে বলতে লাগলো, "আরে ঐশিকা, ভয় পেয়েছে নাকি? আমি তোমার মেজো লাবিবা" বলে দাঁত কেলিয়ে হাসলেন। এরপরই মেঘলার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, "আর তুমি মেঘলা, এতক্ষণ ডাকলাম তখন এলে না, যেই ফোন রিসিভ করলাম অমনি এসে পড়েছো। আর একটু আগে আসলে না আমার চোখ থেকে শসাটা সরানো লাগতো না। আর আমি যে বললাম আমার জন্য একটু অপেক্ষা করো, দুজনে মিলে লাগাবো।" ঐশিকা কলে দুজনের কাণ্ড দেখে অবাক। সে গোল পাকিয়ে ফেলেছে এদের দেখে। তাদেরও এই ননদ ভাবি নাকি বান্ধবী। তারপর মেঘলা ভাবি দুজনেই খেয়াল করলো তারা ঐশিকার সামনেই লেগে পড়েছে। তারপর কথা ঘুরিয়ে মেঘলা বলল, "নতুন ভাবি হঠাৎ আমাদের কল করলো কেন?"
লাবিবাও সুর মিলিয়ে বলল, হ্যাঁ তাই তো, ঐশিকা বোধহয় আমাদের সাথে ভালো করে পরিচয় করার জন্যই কল করেছে, তাই না? ঐশিকা কিছুটা ভেবাচেকা খেলো, মনে মনে ভাবছে, আরে কেমন পাবলিক এরা, নিজেরাই যা ইচ্ছা তা ভাবছে, আবার তাকে বলছে সেও এটার জন্যই কল করেছে। তারপর বলল, না আসলে শুনলাম আন্টি অসুস্থ, আমার সাথে কথা বলতে চেয়েছেন উনি। আন্টিকে আবার? লাবিবার প্রশ্নে ঐশিকা একটু ইতস্তত বোধ করলো। পাশ থেকে মেঘলা বলল, আরে মায়ের কথা বলছে ভাবি। লাবিবা হেসে বলল, ও হ্যাঁ ঐশিকা আম্মা আগে দেখে এখন মোটামুটি সুস্থ, দাঁড়াও নিয়ে যাচ্ছি, তারপর কথা বলাচ্ছি ওনার সাথে। ঐশিকা মাথা নেড়ে সাই জানালো। ফাতেমা বেগম বিছানায় শুয়ে আছেন, তার এক হাত তসবি। লাবিবা আর মেঘলা করে প্রবেশ করলো। তারপর লাবিবা শাশুড়ির কাছে গিয়ে বলল, আম্মা দেখুন কে কল করেছে, আপনার সাথে কথা বলার জন্য। বলেই ফোনটা ফাতেমা বেগমের দিকে ফেরালো লাবিবা। ঐশিকা তৎক্ষণাৎ সালাম দিল। ফাতেমা বেগম সালামের উত্তর নিয়ে মেঘলাকে বলল, আমার চশমাটা দে তো মেঘলা। মেঘলা চশমা এনে মায়ের হাতে দিল। ফাতেমা বেগম চশমা চোখে পড়ল। ঐশিকা জিজ্ঞাসা করলো, কেমন আছেন আন্টি, আপনার শরীর এখন কেমন? ফাতেমা বেগম হাসলেন, হেসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন, তুমি কেমন আছো? জি ভালো আছি। ফাতেমা বেগম হেসে জিজ্ঞাসা করলেন, আমাকে বই করতে হবে না মেয়ে, আমি বাঘও নই ভাল্লুকও নয়, তুমি স্বাভাবিক হও। ঐশিকা এরপর পরপর কয়েকবার চোখের পলক ফেলল, তারপর ধীরে বলল, জি। ফাতেমা বেগম বলতে লাগলেন, আমি জানি তোমার হুট করে অপরিচিত মানুষদের সাথে কথা বলতে একটু বিব্রত বোধ হচ্ছে, এমন হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি ছোট মানুষ, আমার গলা আমার মেঘলার বয়সী, তাই তোমার মেয়ে তোমার তাই আমার মেয়েই বলা চলে। আমার বাড়িতে তোমার মতো আমার আরো দুজন মেয়ে আছে। এই যে একজন দাঁড়িয়ে আছে, লাবিবাকে ইঙ্গিত করে বলল। পাশ থেকে মেঘলা বলল, দুজন? দুজন মানে আমি কি তোমার মেয়ে নয় মা? না, তোকে কুড়িয়ে এনেছি। বলেই তিনি হাসলেন। মেঘলার মুখখানা মেঘলা আকাশের মতো মলিন হয়ে গেল। হাজার হোক নতুন ভাবির সামনে অপমান করে কথা। ঐশিকার হাসি পেল তাদের কথা শুনে। ফাতেমা বেগম জিজ্ঞাসা করলেন, বাসার সবাই ভালো আছে? জি আন্টি, সবাই ভালো আছে। যাই, যাক ভালোই। শুভ্র ঠিকমতো খোঁজখবর নেয় তো? ঐশিকা একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ নেই। কোনো সমস্যা করলে, কোনো দোষ করলে আমাকে বলবে। আমার ছেলে বলে যে আমি ওকে কিছু ভুলবো না অমন নয়, আমি আবার বরাবর আমার মেয়েদের পক্ষে। বলেই তিনি একগাল হাসলেন। তা পড়াশোনা ঠিকমতো করছো তো? হ্যাঁ আন্টি, কাল থেকে ভার্সিটিতে যাব। হ্যাঁ মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আমার বাড়িতে তো আমার এক বাঁদর মেয়ে হচ্ছে যে পড়াশোনার বাদে সবকিছুই পটু। বলে মেঘলার দিকে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো? আন্টি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। খুব ভালো, আজ অনেক কথা হলো, আবার কথা হবে। আমি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে একটু অসুস্থ মায়ের খোঁজ নিলে ভালো লাগবে আমার। ঐশিকা হাসি মুখে বলল, জি আন্টি, আমি কল করব, আপনি এখন বিশ্রাম নিন। ঠিক আছে মা, রাখো। ঐশিকা সালাম দিয়ে কল কাটলো। সত্যি বলতে ঐশিকার ভালো লেগেছে এই বাড়ির মানুষদের ব্যবহার, কথাবার্তা। সে যেমনটা ভেবেছিল একদমই তেমন নয়, বরং সকলে খুব মিশুক, মজার, হাসি খুশি। তারপর ঐশিকা তার নতুন ফোনে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু সেট করলো। এর মধ্যে ঐশিকার মা শামীমা রহমান রাতের খাবার খেতে ডাকলেন। ঐশিকা ফোন রেখে চলে গেল খেতে। ডাইনিং টেবিলে খাওয়ার সময় ঐশিকার বাবা সাথে কোনো কথা বলেনি। সে তার মতো চুপচাপ খেয়ে নিজের রুমে চলে এসেছে। তারপর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হতে আবার কল আসলো। ফোন হাতে নিয়ে দেখলো শুভ্রর নাম্বার। ঐশিকা রিসিভ করলো, তারপর বলল, হ্যালো। ধন্যবাদ। ঐশিকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? কথা রাখার জন্য। কারো ধন্যবাদ আমি আশা করিনি। আমার মনে হয়েছে খোঁজ নেওয়াটা উচিত, তাই নিয়েছি। এখানে কথা রাখা বা ধন্যবাদের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটাও মেনে নিলাম। তারপর দুজনে বেশ কিছুক্ষণ চুপ রইল। তারপর নীরবতা ভেঙে শুভ্র বলে উঠল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হুম, রাখছি, আল্লাহ হাফেজ। বলে কেটে দিল সে। ঐশিকা দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অতীত। ঝুম বৃষ্টিতে বেলি রোডের এক এক
এক হাতে এক পায়ে কলেজের জুতা নিয়ে দাঁড়িয়ে আছে ভিকারুন্নেসা নূর কলেজের ছাত্রী। চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ। মলিন মুখে পাশে দাঁড়িয়ে থাকা নীতিকে বলল, তুই বাসায় চলে যা নীতি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কাকিমা চিন্তা করছে। কি বলছিস? আমি চলে গেলে তুই কি করবি? এমনিতেই আজ জুতা হারিয়েছিস, কত খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না। যা আছে কপালে হবে, আর দাঁড়িয়ে লাভ নেই। আমিও বাসায় চলে যাব। আর এমনিতেও আমার প্রাইভেটের টিচার আসার সময় হয়ে গেছে। আর দেরি করলে কপালে চরম দুঃখ আছে। সাবধানে যা, না জানি আজ আন্টি তোর কি হাল করে। নতুন জুতা হারিয়েছিস। নীতিকে নীতিকে খেয়ে করলো এমন চুরি, তাও কিনা একটা জুতা। তুইও আছিস, বারবার বললাম চল আমরা রিশাদদের সাথে না গেলে দুজনে গল্প করি। না, তোর দড়ি লাফ নড়ি লাফ খেলা লাগবে। এবার মজা বোঝ। থাম তো তুই, যা বাড়ি যা। তুইও যা, কাল দেখা হবে যদি তুই জিন্দা থাকিস তো। বলেই হাসলো নীতি। ঐশিকা বিরক্তি নিয়ে বলল, যা বাঘ। নীতি চলে গেল। বেচারি ঐশিকা দৃষ্টিতে কপাল কুড়িয়ে চড়া পানি মোছার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। মন খারাপ করে দুই দুই ভিনি করা দুই কিশোরীর হাঁটতে লাগলো। হঠাৎ পাশ থেকে কারো ডাক আসতে ফিরে তাকালো সে। রিকশায় হুক টেনে বসে আছে এক বলিষ্ঠ গড়নের যুবক। সেও অর্ধেক ভেজা ভেজা চুল কপালে লেপ্টে আছে। হাতের কালো ঘড়িটাও আজ ভিজে গেছে। ঐশিকা শুভ্রকে দেখে কিছুটা থতমত খেলো। এই হালে কিনা তাকে এই ভদ্রলোক দেখেছে কিনা লজ্জার ব্যাপার। ঐশিকা কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র নিজেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি এখানে এখনো বাসায় যাননি? আমি আরো আপনাকে পড়াতে যাচ্ছিলাম। ঐশিকা আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে না মানে আসলে স্যার, আমার কলেজে আজ একটা অনুষ্ঠানের রিহার্সেল ছিল, তাই দেরি হয়ে গেছে। শুভ্র ঐশিকাকে ভালো মতো দেখে বলল, কিন্তু আপনার পায়ে জুতা কই, আর হাতে একটা জুতা কেন? ঐশিকা চুপ করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। সে কিছু বলবে বুঝতে পারছে না। শুভ্র বুঝলো কোনো এক গন্ডগোল পাকিয়ে আছে এই মেয়ে, তাই আর কিছু জিজ্ঞাসা না করে বলল, এই বৃষ্টিতে রিক্সা পাবেন না, উঠে বসুন। ঐশিকা দাঁড়িয়ে আছে। শুভ্র আবার বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দেখুন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর এভাবে জুতা ছাড়া হেঁটে কত দূর যাবেন, তাই বলছি উঠে আসুন রিক্সাতে। ঐশিকা জড়োসড়ো হয়ে জড়সড় হয়ে উঠল রিকশাতে। সে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্র বলে উঠল, এক হাতে রিকশা ধরে বসুন, না হলে পড়ে যাবেন। ঐশিকা আর চোখে তাকালো পাশে বসা মানুষটার দিকে। সে অন্য পাশে তাকিয়ে আছে। আজও সবসময়ের মতোই সে চেক শার্ট পরনে। কিছু দূর যেতে রাস্তার আরেকজনকে দেখে তাড়াতাড়ি মুখ লাগালো ঐশিকা। ভাগ্যিস একটুর জন্য দেখেনি আরমান তাকে, না হলে আজ প্রেমের 12টা বাজতো। নির্ঘাত উল্টোপাল্টা ভেবে বসতো তাকে স্যারের সাথে দেখে। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল ঐশিকা। এরপর কিছু সময় পর তারা পৌঁছালো বাসার সামনে। শুভ্র শুভ্র ভাড়া মিটিয়ে ঐশিকার দিকে বিল্ডিং এর ভেতরে ঢুকলো। কারেন্ট নেই, তাই লিফট বন্ধ। কিন্তু ওখানে ঘটলো আরেক কাহিনী। হুট করে ঐশিকা পিছিয়ে এসে তার পেছনে দাঁড়ালো। শুভ্র বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কি হলো? ঐশিকা ঝটপট উত্তর দিল, কিছু না, আপনি আগে 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 হাঁটুন, আমি আপনার পেছনে পেছনে। শুভ্র মাথায় ঢুকলো না ব্যাপারটা, তাই সে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। এরপর 4 তলার পৌঁছেই নক করলো। শামীমা বেগম দরজায় খুলতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে। শুভ্র প্রথমে তাকে সালাম দিল। শামীম শামীমা রহমান সালামের উত্তর নিয়ে হালকা হেসে বললেন, তুমি এসে গেছো শুভ্র, কিন্তু তোমার ছাত্রী তো এখনো। বলেই তিনি থেমে গেলেন। তার দৃষ্টি গেল শুভ্রর পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ঐশিকার দিকে। অমনি শামীমা রহমানের চেহারার ভাব বদলে গেল। রেগে আগুন হয়ে তিনি বললেন, কিরে তুই, কয়টা বাজে? এতক্ষণে তোর বাসায় আসার সময় হয়েছে? কোথায় ছিলি তুই এতক্ষণ? চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুই এভাবে ভিজে পুড়ে বাসায় এসেছিস। এরপর তোর চোখ গেল ঐশিকার পায়ে, তারপর তার হাতে। তারপর তিনি আবার বলতে লাগলো, এই তোর জুতা কই, এভাবে খালি পায়ে কেন? হাতে একটা জুতা, আরেকটা কই?
ঐশিকা বয়ে 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 যায় যায় হাল। শামীমা রহমান মেয়ের কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? জুতা কই আর একটা? ঐশিকা আমতা আমতা করে বলল, আম্মু, জুতা চুরি হয়েছে। কি চুরি হয়ে কি চুরি হয়েছে মানে? একটা জুতা কিভাবে চুরি হয় আবার? ফাজলামো করছিস কি? কি করছিস তুই? জুতার জন্য সত্যি করে বল ঐশিকা। আম্মু, সত্যি হারিয়ে গেছে জুতা। তা ফিরিয়ে সোজা করে দেব। মশকরা করছিস? একবার বলছিস চুরি হয়ে গেছে, আরেকবার বলছিস হারিয়ে গেছে। ভালোই 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 সত্যি বল ঐশিকা। ঐশিকা গলায় সত্যি কেটে বলতে লাগলো, সত্যি আম্মু, চুরি হয়ে গেছে। আমি জুতা খুঁজতে গিয়ে দেরি করে বাসায় ফিরেছি। বাসায় আসতে কেউ তোর একটা জুতা কেন চুরি করবে? সেটা বলে সেটা বল আমাকে। সেটা তো আমিও বুঝতে পারছি না, একটা জুতা কেউ কেন চুরি করলো? আমি তো খেলার জন্য জুতা খুলেছিলাম, খেলার ফাঁকে কেউ নিয়েছে। খেলার শেষে দেখি একটা জুতা নেই। এরপর শামীমা রহমান বোমার মতো যেন ব্রাস্ট হলেন। শুভ্রকে পাশ কাটিয়ে মেয়ের টেনে ধরলেন। ঐশিকা ব্যথায় কাকড়িয়ে উঠলো, তারপর বলল, আম্মু, লাগছে। শুভ্র এতক্ষণ বুঝলো এই মেয়ের এতক্ষণে পাকানো কাহিনী, তাই এবার বা- বাঁচাতে বলল, আন্টি, তাক ছেড়ে দিন, ছোট মানুষ বোঝেনি। কি ছোট মানুষ বলছো শুভ্র? তুমি ওকে চেনো? ও ছোট না, ও হলো দানি মরিচ, শয়তানের কারখানা এই মেয়ে। আমি পেটে ধরেছি, আমি জানি কত বড় পাকা শয়তান এই মেয়ে। বলেই তিনি টেনে মেয়েকে ঘরে ঢুকাচ্ছেন আর বলছেন, অসভ্য মেয়ে, আজ আসক্তর বাবা। এত বড় মেয়ে কিনা এখনো খেলে, ছি 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 ছি। নতুন জুতো জোড়া দুদিনও টিকলো না, কত অলক্ষী এ মেয়ে। এরপর টেনে নিয়ে গেলেন তিনি। এদিকে শুভ্র এই কাণ্ড কারখানার দিকে হাসবেন না কাঁদবেন তা নিয়েই কনফিউজড। আর অন্যদিকে ঐশিকা সে লজ্জায় মরি মরি দশা। শেষমেশ টিচারের সামনে কান কানমলা খেলো সে। বর্তমান সারাদিন ভার্সিটিতে ক্লাস, অ্যাসাইনমেন্ট শেষ করে মাত্র বাসায় ফিরল ঐশিকা। বাসায় ঢুকতেই দেখলো সুবাই শুভ্র বসা। হঠাৎ তাকে এখানে দেখে অবাক হলো ঐশিকা। মনে মনে ভাবলো, হঠাৎ এই লোক এখানে কেন? তারপর মুহূর্তে চোখে চোখ পড়লো দুজনের। বড় আপা হুট করে তার বাসায় আজ অনেক আয়োজন করেছে আপনার জন্য, তাই আমাকে আজ রাতে আপনাকে নিয়ে যেতে বলেছে। সমস্যা নেই, আজ রাতেই চলে আসবো। ঐশিকা চুপ করে আছে। শুভ্রর কথায় মেজাজটা তার একটু গরম হয়ে গিয়েছে। তারপর নীরবতা ভেঙে বলল, সেটা আপনি আমাকে আগে বলেননি কেন? হুট করে এখন এসে বলছেন এখনই অমুক জায়গায় যেতে হবে। আমার কি নিজের কোনো মর্জি নেই? শুভ্র শান্ত স্বরে বলল, আমি আপনাকে কল করেছিলাম, রিসিভ করেননি। ঐশিকা ভ্রু কুঁচকে বলল, কখন করেছেন? আমার ফোন সারাক্ষণ আমার সাথেই ছিল, ফোন করলে অবশ্যই টের পেতাম। ঠিক আছে, চেক করুন ফোন। বলে ঐশিকার ঐশিকা একবার ফোনের দিকে তাকিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো। তারপর ফোন চেক করতেই দেখলো আসলে 5 বার কল এসেছে। আর তার ফোনটা সাইলেন্ট করা ছিল, যার কারণে সে টের পায়নি। নিজের ভুল হাতে নাতে এভাবে উম, ধরা পড়ে চূড়া দৃষ্টিতে তাকালো ঐশিকা। শুভ্র কিছু বলল না। সবসময়ের মতো বাবলিসীন ভাবে গভীর চাহনি দিয়ে তাকালো। ঐশিকা চোখ নামালো, তারপর বলল, ওয়েট করুন, রেডি হয়ে আসছি। শুভ্র মাথা নাড়িয়ে সায় দিল। প্রায় 20-25 মিনিট পরে ঐশিকা রেডি হয়ে বাইরে এলো। শুভ্র তখন সোফায় বসে ঐশিকার মা ও ভাইয়ের সাথে কথা বলছে। তাদের কথার মাঝে ঐক্য বলে উঠল, ওই যে এসে গেছে আপু। শুভ্রর দৃষ্টি গেল সামনে দাঁড়ানো কফি রঙের থ্রি পিস পরা মেয়েটির দিকে। শুভ্র উঠে দাঁড়ালো, তারপর জিজ্ঞাসা করলো, রেডি? ঐশিকা মাথা নাড়লো। শুভ্র ঐশিকার মাকে বলল, আম্মু, তাহলে আমরা এখন বের হই। আর লাস্ট বারের মতো রিকোয়েস্ট করছি, ঐক্য যাক আমাদের সাথে। শুভ্রর মুখে নিজের মাকে আম্মু ডাকতে শুনে ঐশিকার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। শামীমা রহমান হাসি মুখে বললেন, না বাবা, ঐক্য অন্য আরেক দিন যাবে। এমনিতেই এই ছেলের পরশুদিন থেকে পরীক্ষা শুরু, একটুও পড়ে না। তাই
আজ তোমরাই যাও আর সাবধানে যেও। জানোই তো কেমন আক্কেল ছাড়া মেয়ে আমার, তাই একটু দেখে রেখো। আপনি চিন্তা করবেন না আম্মু, তাহলে যাই আমরা, বলে শুভ্র বের হলো, সাথে ঐশিকাও। শুভ্র জুতার ফিতে বাঁধছে। এমন সময় শামীমা রহমান মেয়েকে বোঝাচ্ছেন যেন সবার সাথে হাসিমুখে কথা বলেন, চুপচাপ ভদ্র হয়ে থাকেন, শুভ্রকে যেন বিরক্তি না করে। এরপর তারা বিদায় নিয়ে বের হলো। গ্যারেজে শুভ্রর বাইক রাখা, তারপর হেলমেট পরে বাইকে উঠলো। এরপর আরেকটা হেলমেট ঐশিকার দিকে এগিয়ে দিল। ঐশিকা হেলমেট পরে উঠে বসলো। বাইক স্টার্ট দিতে দিতে সামনে আয়নার দিকে তাকালো। ঠিকঠাক হয়ে ধরে বসুন, নয়তো পড়ে যাবেন। ঐশিকা কানে নিল না। বাইক চলতে শুরু করলে শুরু করলেই না পড়ে ঠিক করে ধরে বসলো। সন্ধ্যা বেলা, আজ বহুদিন পর শহরের রাস্তায় বাইকে করে ঘুরছে ঐশিকা। শো শো বাতাস, অবাধ্য চুলগুলো উঠছে। ঐশিকা চারপাশ দেখতে ব্যস্ত। নানান পণ্যের দোকান, রেস্টুরেন্ট, মার্কেট, শোরুম, ব্যাংক, কত কিছু তাদের পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। ঐশিকা সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। তার জীবনটা নানান জটিলতায় মরানো, তাই এতদিন পর এভাবে বের হয়ে একটু শান্তি অনুভব করছে সে। এভাবেই তারা একসময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেল। বাইক থেকে নেমে বেশ শুদ্ধ একটা বেকারি মিষ্টান্ন দোকানে গেল। সাথে ঐশিকাও গেছে। ঐশিকা দাঁড়িয়ে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। সে ছোট থেকে আইসক্রিমের পোকা। আজ আম্মু আব্বুর সাথে হলে সে ঠিকই বায়না জুড়তো, কিন্তু এখন তো এসেছে টিচারের সাথে। তার সামনে তো সে মরে গেলেও বলতে পারবে না সে যে আইসক্রিম দেখে লোভ সামলাতে পারছে না। শুধু পাশে এসে দাঁড়ালো, তারপর জিজ্ঞাসা করলো, কোন ফ্লেভারটা নেবেন? ঐশিকা হাঁ করে তাকালো। মনে মনে চিন্তায় শেষ, এই লোক বুঝে গেল কি করে? তারপর বলল, আমি খাবো না। আপনি খাবেন কি না সেটা জানতে চাইনি, জানতে চেয়েছি কোনটা খাবেন, তাড়াতাড়ি বলুন। ঐশিকা কিছুক্ষণ চুপ করে দেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এরপর সব কেনা সব শেষ হয়ে বের হলো। তারপর বাইকে এসে এস- তারপর বাইকের কাছে এসে শুভ্র বলল, খেয়ে নিন, না হলে পরে গলে যাবে। ঐশিকা ব্রুকুসকে বলল, এখনই খাবো মানে? তাও আবার এই রাস্তায় দাঁড়িয়ে? হ্যাঁ, কারণ ওই বাসায় যে খেতে পারবেন না। কেন? কারণ ওখানে ছোট ভাগ্নি আছে, ক্লাস 9-এ পড়ে, সেও আইসক্রিমের পোকা। তাহলে ওর জন্য আরেকটা নিয়ে নিলেই তো হতো। এত কিপটে আপনি আগে জানতাম না তো। শুভ্র একটু বাঁকা চোখে তাকালো, তারপর বলল, কিছুদিন আগে নিউমোনিয়া হয়ে হসপিটালে ছিল, যার কারণে বিয়েতেও আসতে পারেনি। এখন যদি আমি আইসক্রিম নিয়ে যাই, আপা নতুন মেহমান সহ আমাকেও বের করে দিবে বাসা থেকে। তাই বলছি এখনই খান। ঐশিকা আর কোনো কথা না বলে আইসক্রিম খুলে খেতে শুরু করলো। আইসক্রিম খেতে খেতে বলতে লাগলো, এত এত তাড়াহুড়োর মধ্যে এই ঠান্ডা জিনিস খাওয়া যায় নাকি? শুভ্র পকেট থেকে টিস্যু বের করে দিয়ে বলল, মুখ মোচন, জামাতেও বড়িয়েছেন। ঐশিকা খাওয়া শেষে মুছতে লাগলো। শুভ্র বলল, মুখে এখনো লেগে আছে। কই? ওয়েট, বলেই সে পকেট থেকে ফোন বের করে ফ্রন্ট ক্যামেরা ঈশিকার দিকে ধরলো। তারপর ঐশিকা মুছলো, তারপর আবারও বাইকে উঠে রওনা হলো। তোমার অজান্তে, প্রথম পর্ব, হুমায়রা আঞ্জুম। আমাদের গল্প পড়ায় ভুল ভ্রান্তি হতে পারে, দয়া করে নিজ গুণে কষ্ট করে দেখে নেবেন, পড়ে নেবেন। এরকম সুন্দর সুন্দর গল্প শুধু আমাদের চ্যানেলেই দেওয়া হয়। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটি কেমন হচ্ছে জানাবেন। দেখা হবে এই গল্পের আরেক পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।